আমি রায়হান। আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা কিনা আমার জীবনকে একদম বদলে দিয়েছিল। আমার বাসা ভোলা, কিন্তু আমি পড়ালেখার কারণে বরিশালে থাকি। আমি সবেমাত্র এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে ২০০২ সালের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে। হঠাৎ জরুরি কোনো একটা কাজে বাসায় যাওয়ার জন্য প্রয়োজন হয়। আমার বাসা ভোলার কোনো একটি গ্রামে। জায়গাটির নাম সঙ্গতি কারণেই বলছি না। বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় ৫ ঘন্টার মতো সময় লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধে ৭টা ৩০ মিনিটে পৌঁছে যাই। আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ ৫টা ৩০ মিনিটে। তাই যথারীতি গাড়িতে যাব বলে ঠিক করলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে ভেঙে যেতে হয়। যারা গেছেন শুধু তারাই জানবেন। যা হোক, শেষ গাড়ি ছিল ৭টা ২০ মিনিটে, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি ৭টা ৩০ মিনিটে। আমি ভাবলাম অটোরিকশা বা মোটরসাইকেলে যাব। বাসে যেতে গেলে লাহারহাট যেতে হয় এবং লাহারহাট থেকে ফেরিতে প্রায় ২.৫ ঘন্টার মতো সময় লেগে যায়, এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওই পার থেকে ছাড়ে। ঘটনাটা এইখান থেকেই শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, নদী পার হতে ৩ টাকা ভাড়া লাগে সেই সময়ে। যথারীতি পকেট থেকে ৫ টাকা বের করে দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা, তোমার নৌকার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা? সবার কাছ থেকে ভাড়া রাখছেন, আমার কাছ থেকে রাখবেন না কেন? তিনি উত্তরে বলল, বাবা, আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, তাই আজ তার প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করেও মাঝিকে ভাড়া দিতে পারিনি। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম। যাই হোক, নৌকা থেকে নদীর ওপারে চলে আসলাম। আমি নৌকার পেছনে ছিলাম, তাই সবার শেষে নৌকা থেকে নেমেছিলাম। যেই নামতে যাব ঠিক তখনই মাঝি ডাক দিয়ে বলল, বাবা রায়হান, সাবধানে যেও। সবসময় আল্লাহকে স্মরণ করো। সাবধানে যেও কিন্তু বাবা। এমনভাবে বলতে লাগলেন যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাঝি আমার নামটা জানলো কিভাবে? আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নেমে গেলাম। ঘাট থেকে বাসস্ট্যান্ড মাত্র আধা মিনিটের পথ। আমি যখন বাসস্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত ৮টা বাজে। বাসস্ট্যান্ডে বাস আছে, ছাড়বে হয়তো রাত ৮:৩০টায়। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল মাত্র ১৫-২০ জন। রাতের গাড়ি, এজন্য হয়তো যাত্রী কম। মনে মনে ভাবতে থাকলাম, সামনের ড্রাইভারের দিকে যে পেছনের সিটটা আছে ঠিক ওই সিটটায় আমি বসে পড়লাম। এদিকে আমি নৌকায় ছোট্ট একটা ব্যাগ ফেলে রেখে এসেছি আমার মনে হচ্ছে, তাতে আমার আম্মুর অনেক মূল্যবান ওষুধ রয়েছে। আমি তড়িঘড়ি করে দেখলাম ঘড়িতে ৮টা ১৫ বাজে। গাড়ি ছাড়তে আরও ১৫ মিনিট বাকি। আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে আসলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি মাঝিকে পেলাম না। মাঝি কেন, সেই নৌকারও কোনো নামগন্ধ নেই। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম ৮টা ২৮ বেজে গেছে। আর মাত্র ২ মিনিটের মধ্যেই আমার কাঙ্ক্ষিত বাসটি ছেড়ে যাবে, যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আমি আগেই গাড়ির সিটে যেয়ে তাকাতে দেখতে পেলাম সেই ব্যাগটি আমার সিটের উপর রাখা। আমি একটু অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? যে ব্যাগ আমি ৩০ মিনিট আগে নৌকায় ফেলে আসলাম, সেটা এখানে কিভাবে আসলো? এর উত্তর আমার এখনও অজানা রয়ে গিয়েছে। যা হোক, গাড়িতে বসে এটা ওটা ভাবতে লাগলাম। গাড়িটি ছাড়লো রাত ৮টা ৪০ মিনিটে। সব কিছু ঠিকঠাক থাকলে লাহারহাট যেতে ৫০ মিনিটের মতো সময় লাগবে। ১০ মিনিট পর কন্ট্রাক্টর যারা আছে তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো, এবং বাসের সামনে থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো। ওই দিন সবার সামনের সিটে বসে পড়ার পরও ঠিক পেছন থেকে, অর্থাৎ আমার সিটের পেছন থেকে যে সিট, সেই সিট থেকে ভাড়া কালেক্ট করা শুরু করলো। ভাবলাম হয়তো কন্ট্রাক্টর ভুল করছে। সব ভাড়া উঠানোর পর কন্ডাক্টর ড্রাইভারের কাছে এসে দাঁড়ালো এবং তারা গল্প করতে থাকলো। আমি ভাবলাম হয়তো আমার কাছ থেকে ভাড়া নিতে ভুলে গিয়েছে। আমি ডাকলাম, মামা, এই যে ভাড়া নেবেন না, ভাড়াটা নিন। কন্ডাক্টর বলে উঠল সেই মাঝির মতো, মামা, আপনার ভাড়া দেয়া লাগবে না। আমি জানতে চাইলাম, কেন? সবার কাছ থেকেই তো ভাড়া নিচ্ছেন, তাহলে আমি কি দোষ করেছি? আমারটা নেবেন না কেন? উত্তরে কন্ট্রাক্টর সেই মাঝির মতো বলল, আপনি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন, তাই আজ সময় পেয়েছি, যার প্রতিদান আজকে আমাকে দিতেই হবে। আমি এবার একটু ভয় পেলাম।
তাই কথা আর না বাড়িয়ে চুপচাপ বসে রইলাম। কি হচ্ছে এসব আমার সাথে? লাহারহাটে পৌঁছাতে রাত 9:30টার মতো বেজে গেল। ফেরি ছাড়বে রাত 10টায়। তাকিয়ে দেখলাম ফেরি এখনও ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা আছে এবং আশেপাশে একটাই মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে এখনও অনেক সময় আছে, যাই একটু চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বলল, বাবা চা খাবে? পথে কোনো সমস্যা হয়নি তো? আমি বিস্মিত হয়ে বললাম, না কোনো সমস্যা হয়নি, 1 কাপ চা দিন চাচা। তিনি আমাকে নর্মাল কাঁচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানে সাধারণত চায়ের কাপে চা দেয়া হয়, আর তিনি আমাকে দিলেন গ্লাসে করে চা। আর চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছু দূরে সরে বাসায় কল দিয়ে আম্মুকে জানিয়ে দিলাম সব ঘটনা, আমার সাথে কি কি ঘটছে। বাসা থেকে দোয়া দরুদ পড়তে বলল আম্মু। দোকানদারের চাটা খেতে নিষেধ করলো আম্মা। চাটা যাই হোক খেলাম না। কলটা কেটে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম। দোকানের কাছে গিয়ে যা দেখলাম সেটা আমার সেন্সলেস অবস্থা হয়ে পড়ার মতো। যে দেখি ওখানে কোনো চায়ের দোকানই নেই, সব কিছু উধাও। চায়ের দোকান বলতে কিচ্ছু নেই, শুধু ফাঁকা একটা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকাতেই দেখতে পারলাম গ্লাসটি হাতে ঠিকই ধরা আছে। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, ভাবছি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ পেলাম। কানে ভেসে আসতে লাগলো অ্যাম্বুলেন্সের সেই পুঁ পুঁ আওয়াজ। যাই হোক, ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে। আমি অ্যাম্বুলেন্স দিকে তাকিয়ে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে আসছে। এখন তারা ফিরছেন এবং তারা পাশের গ্রামেই যাবেন। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে ভালোভাবে আচরণ শুরু করলাম। ভাবলাম তাদের সাথে হয়তো আমি গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারবো। যাই হোক, ঘাটে ফেরি চলে আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর সাথে আমি সহ বাদবাকি 3 জন যাত্রী। ফেরি ছাড়ল রাত 10:40। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রাখলাম, রেখে ড্রাইভারের পাশেই বসলাম। কথা বলতে লাগলাম ড্রাইভারের সাথে। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা হয়েছে। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম আমি। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম, দেখলাম সেখানে কেউ নেই। ইঞ্জিন মাস্টার বিচের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই জানি ফেরির ড্রাইভারের সিটটা একটু উপরে হয়। আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি হঠাৎ চলতে শুরু করলো এবং একদম মাঝ নদীতে ফেরি। তারপরও আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। ভাবলাম ড্রাইভারের সাথে একটু কথা বলে আসি। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখি হঠাৎ নিচে মনে হলে দেখি তো একটু নিচে তাকাই। যা দেখলাম ভাবতে আমার গা এখনও শিউরে উঠছে। আমি নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই, কোনো লোকও নেই, পুরো ফেরি ফাঁকা। এটা দেখা মাত্র আমি প্রচণ্ড শক খাই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি। ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য আমি ভাবছি। দরজাটা ভেতর থেকে আটকানো ছিল। 2-3বার দরজা নক করার পরেও দরজা ভেতর থেকে কোনোভাবেই খুলছে না। দরজাটা মনে হচ্ছে ভেতর থেকে আটকানো। আমি একটু সজোরে ধাক্কা দিতেই দরজাটা খোঁড়াস করে খুলে গেল। সবচাইতে অবাক করার বিষয় হলো, দরজা খুলে যা দেখি ড্রাইভারের রুমে কোনো মানুষই নেই। ফেরির স্টিয়ারিং একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসায় বিছানায় শুয়ে আছি। তখন বিকেল 4টা বাজে। আমি এভাবে কিভাবে আসলাম জিজ্ঞাসা করতেই আব্বু বলল, আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয়। 2 কিলোমিটার পথ অতিক্রম করার পরেই আব্বুর মোবাইল থেকে একটা কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে, কাকা আপনি কোনো টেনশনই নিন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওখানে রায়হানকে পাবেন। এইটুকু বলে লাইনটা কেটে দিল। রিপ্লাই দেওয়ারও সুযোগ দিল না। বলে রাখা ভালো, আমার বাসা থেকে আলামিনের মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু চলে এসেছেন, তখন তিনি আমাকে ওখানে দেখেননি। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের বাইরে জানালার যে খাটটি রয়েছে তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি এবং
2টা জানাজার খাটের মধ্যে আমার ব্যাগটা পড়ে আছে। ওই অবস্থা দেখে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আব্বু ঘুম থেকে ডেকে তুলেন এবং তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসলেন। 3-4 দিন পর আমি সুস্থ হয়ে যাই। যাই হোক, ঘটনার পরের দিন রাতে আমি কি মনে করে মানিব্যাগ চেক করতেই দেখতে পেলাম আমার মানিব্যাগে অতিরিক্ত 200 টাকা আছে। আমার স্পষ্ট মনে আছে বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় আমার মানিব্যাগে 740 টাকা ছিল। মানিব্যাগের এর চেয়ে বেশি 1 টাকাও ছিল না। আর মানিব্যাগে 100 টাকার নোটও ছিল না। এখন 2টা 100 টাকার নোট, যেটা কিনা এখনও আমার কাছে রেখে দিয়েছি। অবাক করার বিষয় হলো যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়েছিল, আব্বুর রিসিভার কল লিস্টটা চেক করে দেখলাম সেই নম্বরটি ওখানে ছিলই না। আরও একটি অবাক করার বিষয় হলো, খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নিষিদ্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম? আর ফেরি থেকে আমার বাড়ি হচ্ছে 109 কিলোমিটার দূরে। এত বড় দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? মাঝি বাসের ড্রাইভার আমার ব্যাগ পাওয়া এমন হাজারো প্রশ্নের ভিতর আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যার উত্তর আজও আমি পাইনি। ঘটনাটি পুরো সত্য ঘটনা। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। এরকম কোনো গল্প যদি আপনাদের জানা থেকে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে যে ইমেল নাম্বারটি দেয়া আছে সেই ইমেল নাম্বারটিতে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমি আমাদের চ্যানেলে সেটা প্রচার করার চেষ্টা করব। চলুন চলে যাচ্ছি পরের কোনো ঘটনায়। ঘটনা ঘটে 2010 সালের ফেব্রুয়ারি মাসে। ঘটনার দিন ড্রাইভার মহিউদ্দিনের ফোন আসে একজন তাকে বলে ঢাকা মেডিকেল থেকে একটা লাশ যাবে কুষ্টিয়ার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের একটা গ্রামে। ড্রাইভার চলে গেলেন মেডিকেলের ভেতর। তারপর লাশের আত্মীয় স্বজনের সাথে ভাড়া মিটিয়ে দাঁড়িয়ে থাকলো লাশের অপেক্ষাতে। মেডিকেল থেকে ছাড়পত্র নিয়ে গাড়িতে লাশ তুলতে তুলতে রাত বেজে গেল প্রায় 10টা। ড্রাইভার বলে, লাশের সাথে কেউ যাবে না? উত্তরে লাশের আত্মীয় বলে, লাশের সাথে কেউ আমরা যাব না। আসলে তারা ছিল দূর সম্পর্কের আত্মীয়। ড্রাইভার আর এত সাত পাঁচ না ভেবে লাশের বাড়ির নাম্বার নিয়ে তাদের সাথে কথা বলে গাড়িতে উঠে বসলো তার হেল্পারকে নিয়ে। কোনো সমস্যা ছাড়া বঙ্গবন্ধু সেতু পার হয়ে যখন তারা সিরাজগঞ্জ বনপাড়ার রাস্তাতে প্রবেশ করলো, তখন থেকেই মূলত সমস্যা শুরু। ড্রাইভার এগুলো আমলে নেন না, কারণ লাশের গাড়িতে হরহামেশা এরকম হয়েই থাকে। রাস্তা প্রায় গাড়ি শূন্য, 2-1টা ট্রাক আর নাইট কোচগুলো ছাড়া তেমন কোনো গাড়ি নেই রাস্তায়। হঠাৎ ড্রাইভারের মনে হলো গাড়ি খুব ভারী হয়ে গেছে। গাড়ি 80 থেকে 90 কিলোমিটার স্পিডে চলছে, কিন্তু মনে হচ্ছে যে 20 থেকে 30 কিলোমিটার গতিতে যাচ্ছে। হঠাৎ ড্রাইভার তার লুকিং গ্লাসের দিকে তাকালেন এবং দেখতে পেলেন বড় একটা শুকুর, যার সামনের 2টা দাঁত অনেক বড় আর চোখ 2টা রক্তের মতো লাল। এই শুকুরটার মুখ দিয়ে অনবরত লালা পড়ছে। একটা সময় সে আশ্চর্য ব্যাপার হচ্ছে, শুকুরটি গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে এবং এক সময় শুকুরটি গাড়িটা ক্রস করে সামনে এসে গেল এবং 1 সেকেন্ডের মধ্যে একদম ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ মিলিয়ে গেল। ড্রাইভার এগুলোকে চোখের ভুল মনে করতে পারছিল না, কারণ সবটা তার সামনেই হচ্ছিল। তিনি হেল্পারকে ডাকলেন। হেল্পার তখন গভীর ঘুমে মগ্ন। এবার ড্রাইভার সাহেব হেল্পারকে আলতো ধাক্কা দিয়ে ঘুম থেকে টেনে তুললেন। বললেন, এত পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? একটা পান সাজিয়ে দিয়ে পান খাই। হেল্পার ড্রাইভার সাহেবকে একটা পান সাজিয়ে দিলেন। ড্রাইভার সাহেব পান চিবোতে চিবোতে আবার গাড়ি টানা শুরু করলেন। এবার গাড়ি মোটামুটি স্বাভাবিক হয়েছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে গাড়ি কেমন যেন গো গো শব্দ শুরু করলো। শব্দটা এতটা তীব্র ছিল যে কানটা যে কোনো সময় ফেটে যাবে, এই অবস্থা ছিল। ড্রাইভার একটা সাইড করে গাড়ি দাঁড় করালেন এবং হেল্পারকে বললেন, একটু নিচে যা তো, চেক দিয়ে দেখতো গাড়ির কী অবস্থা। সব ঠিক ছিল, কিন্তু হেল্পার খেয়াল করলেন যে গাড়ি থেকে রক্ত টপ টপ করে রাস্তা ভিজে যাচ্ছে। হেল্পার চাবি দিয়ে পেছনের ডোর খুলে দেখল, কিন্তু লাশের বাক্সে কোনো রক্তে পড়ছে না। তাহলে ঘটনা কি? হেল্পার সামনে চলে আসলো এবং ড্রাইভারকে সব খুলে বলল। ড্রাইভার বলল, ওসব কিছু না, এখন ঘুমাবি না, বুঝলি? ড্রাইভার গাড়ি চালু করলো। কোনো সমস্যা ছাড়া গাড়ি আবারও চলতে শুরু করলো এবং এখন আর কোনো গো গো শব্দ নাই।
মিনিট 10 পরে হেল্পার বলে উঠল, ওস্তাদ, লাশ তো গাড়িতে নেই, পিছনের দরজা খোলা। ড্রাইভার সাথে সাথে গাড়ি ব্রেক করে কেবিনের ভেতর থেকে তাকালেন এবং দেখলেন লাশের বাক্সটি নেই, উধাও। সাথে সাথে ড্রাইভার এবং হেল্পার নেমে পড়লেন। পেছনের ডোরটা খোলা, কিন্তু ডোর খোলার কোনো সম্ভাবনাই নেই। তার থেকে বড় কথা, লাশ যদি পড়ে যেত তাহলে তো শব্দ হতো। দুজন এবার লাশ খুঁজতে থাকে। আপনারা সবাই জানেন, যারা ওই রাস্তা দিয়ে বিশেষ করে চলাচল করেন, সিরাজগঞ্জ বনপাড়া রাস্তার হাইওয়ের দুই পাশে চলন বিল। তো তারা কি করে দুজন, একজন রাস্তার এ পাশে আরেকজন অন্যজন রাস্তার ওই পাশে, অন্য পাশে নেমে হন্তদন্তভাবে শুকনো জমিগুলোতে লাশ খুঁজে বেড়াচ্ছে। দুজন ঘাবড়ে গিয়েছিল, যেহেতু লাশের ব্যাপার ঠিকঠাক না পৌঁছাতে দিতে পারলে বড় বিপদ হয়ে যাবে। দুজন মিনিমাম 20 মিনিট এদিক ওদিক খুঁজে হেল্পার আগে এসে গাড়ির কাছে এসে যে দৃশ্য দেখে তা দেখে একদম ভয়ে শিউরে উঠে, বলে, ওস্তাদ, ওস্তাদ, এই বলে চিল্লাতে থাকে। ড্রাইভার এসে বলে, কি রে, কি হয়েছে, লাশ পাইছিস? হেল্পার হন্তদন্ত হয়ে বলে, ওস্তাদ, লাশ গাড়িতেই তো আছে। ড্রাইভার এসে দেখে একই অবস্থা। এ কি করে সম্ভব? দুজনের চোখ তো ভুল হতে পারে না। তারা খেয়াল করে বাক্সের উপরে ঢাকনাটা খোলা, যদিও তা পেরেক দিয়ে আটকানো ছিল। তারা বক্সের ভিতরে লাইট মারল, কই না, লাশ তো ঠিকই আছে। এবার গাড়িতে থাকা হাতুড়ি দিয়ে শক্তপোক্তভাবে লাশের বাক্সটি আবার আটকিয়ে দিলেন এবং ভেতরে যেয়ে গাড়িতে সূরা কিরাতের সিডি চালালেন। হেল্পার প্রচণ্ড ভয় পাচ্ছিল আর বারবার পেছনে তাকাচ্ছিল। একবার বলে, ওস্তাদ, লাশ বসে আছে। একবার বলে, ওস্তাদ, লাশ নিচে পড়ে যাচ্ছে। আবার বলে, তো ওস্তাদ, বাক্সটি আর নেই। কিন্তু ড্রাইভার বুঝতে পারে এগুলো সবই মায়াজাল। ভয় পেলে চলবে না, যা হয় হোক, লাশ তার বাড়িতে পৌঁছে দিতেই হবে। তাই ড্রাইভার হেল্পারকে পেছনে তাকাতে নিষেধ করে দেন। একটা কাপড় দিয়ে মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দেন যেন পেছনে না দেখতে পায়। এভাবে তারা 4টার দিকে বাবুপাড়ার রাস্তায় প্রবেশ করলেন। তখন ফোন বের করে লাশের বাড়ির ফোন নাম্বারে ফোন করলেন, কিন্তু ফোনটা বারবার কেটে যাচ্ছিল। তারা তো আর বাড়ি চেনে না। একটু খেয়াল করলেন, দেখলেন একটু দূরে একটা গাছের নিচে একজন লোক দাঁড়ানো আছে। গাছটার নিচে লাল লাইটের মতো কি যেন জ্বলছে। ড্রাইভার ভাবছেন হয়তো নামাজে যাবেন, যেহেতু ভোর হয়ে যাচ্ছে। তো ড্রাইভার গাড়ি নিয়ে ওনার কাছে চলে গেলেন। গাড়ি থামিয়ে সালাম দিয়ে লোকটাও সালাম দিলেন। ড্রাইভার দেখলেন লোকটার বয়স আনুমানিক 60 থেকে 65 বছর, মুখে কাঁচা পাকা দাড়ি। লোকটি সালামের উত্তর নিলেন। ড্রাইভার লাশের ঠিকানা বললেন। লোকটি বললেন, এখান থেকে 20 মিনিট সোজা গাড়ি চালানো একটি ওয়ার্কশপ পাবেন, সেই ওয়ার্কশপের পেছনে এই লাশটার বাড়ি। লোকটি ড্রাইভারকে আরও বললেন, বাবা, যা হয় হোক, গাড়ি কিন্তু থামাবে না। লোকটি এসব কথা বলার সময় লোকটির চোখ দিয়ে কেমন যেন অঝরে পানি বের হচ্ছিল। ড্রাইভার কিছু না বলে আবার গাড়ি চালাতে লাগলেন। মনে করছিল হয়তো পরিচিত লোক, তাই হয়তো কাঁদছেন। একটু গিয়ে যখন পেছনে তাকালেন, ড্রাইভার দেখলেন লোকটি আর নেই। এত অল্প সময়ে লোকটি কোথায় যাবে? ড্রাইভার বুঝলেন এই সব কিছু অস্বাভাবিক ব্যাপার। এবার তারা যে পথ ধরলেন, এই পথের দুই দিকে বড় বড় গাছ আর রাস্তা একদম মাটির কাঁচা পাকা রাস্তা। ড্রাইভার দেখল একটু সাইডে দুজন ইয়াং বয়সের লোক মারামারি করছে, কিন্তু কোনো কথা বলছে না। আবার দেখছে, মনকে বোঝাচ্ছে এগুলো সব মায়াজাল, গাড়ি কোনোভাবেই থামানো যাবে না। আবার একটু পর দেখছে গাছ থেকে ডাল ভেঙে পড়ছে, কিন্তু গাড়িতে পড়ছে না। এমন নানা অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে যাচ্ছে। এই অদ্ভুত কাজকর্ম দেখে হেল্পার তো ভয়ে একদম জমে গিয়েছে। এমন এক সময় ফজরের আজান দিয়ে দিল, তখন সব কিছু স্বাভাবিক হয়ে গেল। একটু পর তারা লাশ নিয়ে ঠিকানা মতো পৌঁছে গেল। লাশ গাড়ি থেকে নামালো। ড্রাইভার আর হেল্পার চোখে মুখে পানি দিল। এই হেল্পার কি মনে করে লাশের কাছে গেল, লাশের মুখ দেখে হেল্পার আঁতকে উঠল, একরকম চিৎকার দিয়ে উঠল। ড্রাইভারকে এসে বলল, ওস্তাদ, এটি তো তার লাশ, যাকে একটু আগে বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছিলাম। ড্রাইভার গিয়েও দেখে একই অবস্থা। ড্রাইভারও নিজেকে একদম ঠিকই রাখতে পারলেন না, প্রচণ্ড ভয় পাচ্ছিলেন। এরপরে ড্রাইভার একজন মুরব্বী ধরনের লোক ডাক দিলেন, যিনি লাশের বড় ভাই হন। ওনাকে রাস্তাতে ঘটা সব ঘটনা খুলে বললেন। উনি বললেন, আমার ভাই একজন কবিরাজ ছিলেন। উনি প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করতেন। উনি যেদিন অসুস্থ হয়ে যান, সেদিনও একটা এক্সারসাইজ করছিলেন। এক্সারসাইজ করতে করতেই তিনি অসুস্থ হয়ে যান। উনি জ্ঞান হারানোর আগে আমাদের একটা কথা বলেছিলেন, আমরা যেন সবাই অনেক সাবধানে থাকি।
ওই দিন রাতে ভাইকে ঢাকা পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটছিল, আর এদিকে বাড়িতে চলছিল প্রচণ্ড আকারের তাণ্ডব। স্বপ্নে আমি দেখি একটা আলখল্লা পরা লোক আমাকে বারবার বলছে, তোর ভাইকে কিন্তু কার ফেরত পাবি না। ঠিক এর 10 দিন পরেই আমার ভাইটি মারা গেল। তাছাড়া লাশ গোসল না করিয়ে গাড়িতে তোলা হয়েছিল, যার কারণে এ ধরনের সমস্যা পড়তে হয়েছে আপনাদের। ড্রাইভার ভাড়ার টাকা নিয়ে বাড়িতে চলে আসলেন। ওখান থেকে আসার পর ড্রাইভার আর হেল্পার টানা বেশ কিছুদিন জ্বরে ভুগেন এবং প্রচণ্ড আকারের জ্বরে ভুগতে থাকেন। এক পর্যায়ে ড্রাইভার সুস্থ হয়ে যান, হেল্পারও সুস্থ হয়ে যান, কিন্তু সুস্থ হয়ে ড্রাইভার সাহেব বারবার একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা হচ্ছে একটা লম্বা আলখল্লা পরা লোক, যে লোকটাকে তারা রেখে এসেছিল, ওই লোকটাকে কবর থেকে টেনে তুলে এদিক সেদিক আছাড় মারছে এবং আবার মাটি চাপা দিচ্ছে, আছাড় মারছে এবং মাটি চাপা দিচ্ছে। এরকম রিপিটেডলি বেশ কয়েকবার স্বপ্ন দেখার পরে ওই লাশের বাড়িতে ড্রাইভার সাহেব ফোন করলেন। ফোন করে সব বিস্তারিত ঘটনা বললেন। ড্রাইভার সাহেবের ফোনে ওই লাশের বড় ভাই পাড়ার মহল্লার হুজুরদের ডেকে নিয়ে এসে একটা মিলাদের আয়োজন করলেন এবং মিলাদে একজন মুয়াজ্জিন সাহেব, একজন হুজুর বলছিলেন যে তিনি যেহেতু ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করতেন এবং কোনো এক পিশাচকে তিনি ভালোভাবে বিরক্ত করেছিলেন, যার কারণে পরিবারের সবাই এবং এই লাশের সাথে সম্পৃক্ত যারা ছিল তারা সবাই এই ধরনের স্বপ্ন দেখছে। তো যাই হোক, ওই মিলাদ পড়ানোর পরে থেকে নাকি এই ধরনের স্বপ্ন ওই ড্রাইভার সাহেব আর দেখেনি। এটাই ছিল মূলত ঘটনা। আর একটা কথা, ওই ড্রাইভার সাহেব ওই ঘটনার পর থেকে একটু শিওর হয়ে নেন কোনো লাশকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বা কোনো গাড়িতে তোলার জন্য তুলতে হলে সেই লাশটাকে জানাজা পড়ানো হয়েছে কিনা, পাক পবিত্র করানো হয়েছে কিনা, শিওর হয়ে তারপরে লাশ গাড়িতে তুলেন। এটাই ছিল মূলত ঘটনা। বন্ধুরা, এই ঘটনাটা যত পড়ছিলাম, যখন আমি একা একা পড়ছিলাম, বিশ্বাস করুন আমি অনেক ভয় পাচ্ছিলাম। এবার চিন্তা করুন, আপনি কোনো একটা অ্যাম্বুলেন্স গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে কেমন লাগবে? বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো, এবং পরবর্তী দিনের আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে আমাকে পাশে থেকে উৎসাহিত প্রদান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।